মানে পদত্যাগের জন্য খলিলুর রহমানের দাবি করে বসেছিল বিএনপি। 3 জনের মধ্যে খলিলুর রহমান অন্যতম, যাকে নানান কারণে পদত্যাগের দাবি করেছেন, এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। 1 এবং 2 মানে জুলাই সনদ স্বাক্ষর করেছেন, কিন্তু এখন সংবিধান সংস্কার জুলাই সনদ স্বাক্ষর করেছেন তারা, কিন্তু তারা জুলাই সনদ স্বাক্ষর করার পরে গণভোটে যখন গেল তখন তারা বলেছেন যে স্বাক্ষরিত জুলাই সনদ আর গণভোটে যে প্রশ্ন গিয়েছে দুইটার মধ্যে অমিল আছে। তারা কিন্তু এটা বলেছিলেন যে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে, ফলে তারা তাদের জায়গাতে ঠিক আছেন। এবং তারা আরো একটা কথা বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসেন তারা আগে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। তো ম্যানিফেস্টোতে জুলাই সনদের যে বিষয়গুলি আছে সেগুলি তারা আগে দেখবেন আর অন্যান্য বিষয় দেখবেন পরে। তো তারা তাদের এই জায়গাতে কথা মানে নড়চড় করেন না। জুলাই সনদে তো ছিল যে সংবিধান সংস্কার পরিষদে দ্বৈত শপথ, এটা তো ছিল, তাই না? সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো তারা কোনো আপত্তি করেন নাই। তারা বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সহ অন্যান্য বহু বিষয় জটিলতা আছে, যে জটিলতা এই সংস্কার পরিষদের বিষয়টাকে বৈধতা অবৈধতার জায়গায় নিয়ে যাবে। তো দেখা যাক তারা কবে সই করেন, অথবা যদি না করেন, করবেন না, তো তাদের স্বাধীনতা আছে। কারণ এই জুলাই সনদকে অগ্রাহ্য করার স্বাধীনতা তাদেরকে জনগণ দিয়ে দিয়েছে। গণভোট যদি হ্যাঁ না একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হ্যাঁ জিতে, তাহলে তাদের ম্যানিফেস্টো তো সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, এবং তাদের ম্যানিফেস্টো গণভোটের চেয়ে বেশি ভোট পেয়েছে। তাদের ম্যানিফেস্টো তো বেশি বেশি জোরালো। তো সেই ম্যানিফেস্টোতে তারা জনগণের সমর্থন এনেছেন। অধিকাংশ জনগণ তাদের ম্যানিফেস্টোর পক্ষে, তাহলে তারা তো ম্যানিফেস্টোকেই আগে বিচারিতা করলেন ওই সময়, গণভোটের পক্ষেও হ্যাঁ চাইলেন, আবার ইশতেহারও বললেন। আমি মনে করি না তারা বিচারিতা করেছেন, তারা ঠিক জায়গাতে আছেন। তারা একদম শুরুতেই বলেছিলেন যে যেভাবে গণভোট হয়েছে সেটার সঙ্গে তারা একমত না, এবং তারা আগে ম্যানিফেস্টো দেখবেন। তারা আগে ম্যানিফেস্টো গণভোটে হ্যাঁ বললেন, শেষ পর্যন্ত এসে হ্যাঁ পক্ষে প্রচারণা করলেন। উনি প্রচারণা করেন না, উনি একবার বা দুইবার বলেছেন আপনারা হ্যাঁতে ভোট দিয়েন। হ্যাঁতে বলেছেন উনি ভোট দিতে, উনি নিজে হয়তো হ্যাঁতে ভোট দিবেন বা তার দলও হয়তো হ্যাঁতে ভোট দিক তিনি চেয়েছেন, তো দিয়েছেন। ওখানে অনেক কিছু আছে না তাদের ম্যানিফেস্টোর সাথে মিল, সেগুলোর ব্যাপারে হ্যাঁ বলতে হবে, তাই বলেছেন। তাই কি বলেছেন? গণভোটে তো সুস্পষ্ট প্রশ্ন ছিল, উনি তো ব্যাখ্যা করেন নাই। উনি বলেছেন গণভোটে হ্যাঁ দেন, কিন্তু তাদের আপনি আমার পুরো কথাটা শুনবেন, এটা নিয়ে আর পরে প্রশ্ন করবেন না, পুরোটা শোনেন। ওনারা বলেছিলেন যে যেভাবে ওনারা সনদে সই করেছেন সেই সনদ গণভোটে যায় নাই, অতএব ম্যানিফেস্টোর সাথে মিল নাই এমন বিষয়ে তাদের হ্যাঁ নাই। ম্যানিফেস্টোর সাথে মিল আছে, সেখানে তাদের হ্যাঁ আছে। অতএব তারা তাদের ম্যানিফেস্টোর পক্ষের হ্যাঁ গুলা ওইখানে দিয়েছেন, আর ম্যানিফেস্টোর পক্ষে নিজেরাও রায় নিয়েছেন। অতএব তারা গণভোটের ম্যানিফেস্টো অংশ তারা আগে করবেন, তারপর অন্য কথা। এটা আমার অনুষ্ঠানে এসেও তারা বলেছেন যে তারা আগে প্রায়োরিটাইজ করবেন, প্রায়োরিটি হচ্ছে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। যেমন গণভোটে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কিন্তু তারা এটা সংবিধানে ফেরত আনবেন, কারণ এটা তাদের ভোটারদের কাছে ম্যান্ডেট। এখন এটার জন্য তারা তো বলেছেন যে তারা এটার জন্য হ্যাঁ ভোটে নাই, ওই জায়গাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, এখনো তাদের নোট অফ ডিসেন্ট আছে। এবং এটার জন্য আসলে এই সংবিধান সংস্কার পরিষদ কিংবা যে গণপরিষদ, এটা গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। ইনফ্যাক্ট জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সংস্কার পরিষদ কিংবা গণপরিষদ গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। গণপরিষদ লাগে হচ্ছে যদি আপনি সংবিধান নতুন করে লিখতে চান। তাহলে মানে গণভোটে হ্যাঁতে ভোট। আমি আপনাকে একটা কথা বলি, এনসিপি নাহিদ বলেছিলেন এই সংস্কারের পরে এই সংবিধানের লিখতে হবে সংবিধান 2026। তো বিএনপি ওটাকে হ্যাঁ বলবে? আপনি বলবেন হ্যাঁ সংবিধান 2026? বিএনপি এই জন্য না বলেছে, বিএনপি এই জন্য অনেক জায়গাতে না বলবে, এটাতে কোনো অসুবিধা নাই। তো তার মানে আসলে জুলাই সনদ এগুলো এখন অকার্যকর, মানে বিএনপি যা বলবে তাই হবে? না না, অকার্যকর না, যতটুকু বিএনপি একমত হয়েছিল ততটুকু কার্যকর। কিন্তু বিএনপি হ্যাঁ বলে সে পরে আসলে মানে এগুলোতে তো হ্যাঁ বলেছিল, তখনও তো গণভোটের যখন বিষয় এসেছিল বিএনপি নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে, নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে। বিএনপি সংস্কার পরিষদে নোট অফ ডিসেন্ট দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। আচ্ছা, জানি না এত উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তাদের ডিসেন্ট আছে। উচ্চকক্ষে জুলাই সনদ বলতে লাগবে এইসব উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বানাতে। আপনি যদি ডিমের ব্যাপারে আপনার ডিসেন্ট থাকে তাহলে মুরগি অটোমেটিক্যালি ডিসেন্ট হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে জুলাই সনদ এখন মুরগি 18টা ডিম পেরেছে, ওইখানে 16টা ডিমের ব্যাপারে আপনার আপত্তি আছে, কিংবা 12টা ডিমের ব্যাপারে।
অথবা আপনি মুরগিকে হ্যাঁ বলেছেন, কিন্তু 12টা ডিমে আপনি হ্যাঁ বলবেন না। এখন যদি আপনি দেখেন যে 12টা ডিমের জন্য আলাদা একটা মুরগির খামার দরকার নাই, নিজেরাই করা যায়, তাহলে ওটা করবেন, নিজেরা করে ফেলবেন। ওনাদের জন্য গণপরিষদ করা তো বাধ্যবাধকতা নাই। সংবিধান সংশোধনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা এই সংসদ পেয়েছে, তারা পেয়েছেন, তারা এমনিতেই সংবিধান সংশোধন করতে পারেন। এটার জন্য গণপরিষদ আলাদা করে করার কোনো দরকার নাই। জি। গণপরিষদ করলে কি হবে? গণপরিষদ করলেও বিএনপির 220 জনই ওখানে ভোট দিবে, বা 212 জন। তো গণপরিষদে তো একই ঘটনাই ঘটবে। জি, না, গণপরিষদের পক্ষে কোনো প্রচারণা বা কিছুর পক্ষে আমি বলতে চাইছি না। আমি জাস্ট এটা জানতে চাইছি যে তারা যা বললেন সেটি কি তারা রাখছেন কিনা, নাকি তাদের মেজরিটির কারণে তারা এখন তারা আগেই এটা বলেছিলেন, একাধিকবার দেখা যাক তারা এই কথাটা মুরগির বলেছিলেন। খামারের সেই আপনার বিশ্লেষণটা কেমন করে মুরগির খামার হ্যাঁ। সাজান বা কি হয় সেটি হ্যাঁ। নিশ্চয়ই আমরা সামনেও দেখব। আচ্ছা, প্রশ্ন করছিলাম সবচেয়ে বড় মানে চমক, আপনি বললেন খলিলুর রহমানের বিষয়ে একটা একটু ব্যাখ্যা দিলেন। আর মানে 3টা সেরা যদি জিজ্ঞাসা করি, যে 3জন সেরা আপনার বিবেচনায় কারা হলেন মনে? এটা বলতে পারবো না। আপনি খেলার আগে আপনি 3জন সেরা বলতে পারবেন না। অতীত পারফরম্যান্স, ফুটবল খেলা শুরু হলে যেমন টিমকে কি ভালো খেলে বোঝা যায়, সেরকম এখানে 3টা সেরা টেরা বলে কিছু নাই। অতীত পারফরম্যান্সও বলার সুযোগ নেই বা তাদের না, এখানে কেউ আগে কয়জন আগে মন্ত্রী ছিল? আমির খসরু সাহেব মন্ত্রী ছিল, ধরেন এরকম 3-4 জন মন্ত্রী ছিল। হ্যাঁ, 3-4 জন মন্ত্রী ছিল আগে, অতএব, বা ধরেন 6 জন মন্ত্রী ছিল আগে, অধিকাংশই তো নতুন। বলে এদের আগের পারফরমেন্স কোথায় পাবেন? এই সংসদের অধিকাংশ সংসদ সদস্যই নতুন, প্রথমবার হয়েছেন। জি, আর বলে এদেরকে আলাদা করে 3টা সেরা বলার কোনো সুযোগ নাই। মানে তারেক রহমানের পারফরমেন্সও কেমন হবে সেটাও বলার এখন সুযোগ নেই। উনিও তো একদম প্রথম, উনি প্রথম সংসদ সদস্য এবং জীবনে সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার মায়ের মতো, ওনার মাও প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনিও সেই রকমই হয়েছেন। অতএব ওনার পারফরমেন্স বোঝা যাবে উনি যখন সংসদে কথা বলতে শুরু করবেন, উনি যখন সংসদে নেতৃত্ব দিবেন, তখন বোঝা যাবে যে ওনার ডিসিশন মেকিং, উনি কিভাবে সংসদ পরিচালনা করছেন, দল কিভাবে চালাচ্ছেন, এগুলো বোঝা যাবে। এই কারণেই তো বিএনপি গণপরিষদ টরিষদ দিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের মূল দায়িত্ব হচ্ছে সংসদটা ঠিক মতো পরিচালনা করা। সংসদ ঠিক মতো না চললে আপনি গণপরিষদ দিয়ে কি করবেন? মন্ত্রীরা ঠিক মতো না চললে আপনি গণপরিষদ দিয়ে কি করবেন? 6 মাস ডিমে তা দিবে এই সংবিধানের ডিম, আর ওদিকে দেশ উচ্ছন্নে যাবে। তাদের আগে যেটা দরকার সেটা করা দরকার। জি, বাংলাদেশের জনগণকে সংবিধান মাথার নিচে দিয়ে ঘুমায়, নাকি এটা তাকের উপরে তুলে রাখে? বাংলাদেশের কয়টা ঘরে সংবিধান আছে? সংবিধান কি জিনিস মানুষ ঠিক মতো জানেও না। এটা তো আসলে মানুষ এইটা জানে, বিষয় না। মানুষ এইটা না জানার বিষয়, কিন্তু মানুষ জানে না, কারণ জানানোর দরকার বোধ করে নাই কোনো সরকার বা কেউ। কিন্তু মানুষ যেহেতু এটা বুঝে না, মানুষ বুঝে পেটে ভাত, মাথার উপরে চাল, বৃষ্টি পড়ে না, চালের মধ্যে ফুটা নাই, তাই না? মানুষ জানে রাস্তাটা নিরাপদ, মানুষ জানে যে বাজারে জিনিসপত্রের দাম কম, এগুলো মানুষ বুঝে। মানুষকে ওগুলো আগে ডেলিভার করতে হবে। আমরা সংবিধান সংস্কার করে নেই, তারপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবো, এগুলো বললে হবে? মানে এটার কি কোনো সাহেবের, আলী রিয়াজের, ইভেন এই খলিল সাহেবদের মনের চিন্তা ছিল। এটাও তো একটা মজা না? এই খলিল সাহেব জুলাই সনদ, উপদেষ্টা সবকিছু করে টরে এসে এখন বিএনপির পতাকা উত্তোলন করে বসে আছেন। এটা ভালো লাগছে না? দেখতে ভালো লাগছে তো। তাহলে যে গুপ্ত বলে যে সমালোচনা আপনি উল্লেখ করলেন, গালিগালাজ করে, আপনি যে সমালোচনা করলেন, যে একটু জামাত ইসলামের কথাটা আপনি বললেন না, যে গুপ্ত বলা হয়েছে, যে তাকে, যেটি আপনি অন্যরা বলছে যে মানুষ এই সমালোচনা করছে, সেই তো গুপ্ত, আমার কিছু আসে যায় না, কিন্তু জিনিসটা মজা যে উনি এখন বিএনপির পতাকা তুলে ধরেছেন। এই 2 সপ্তাহ আগে উনি সংবিধান সংশোধন মানে ডক্টর ইউনূসের পতাকা আকাশে তুলে বসেছিলেন। ওইরকম হাসনাত আব্দুল্লাহরা এই 2 মাস আগে জামাত ইসলামকে গালি দিয়ে এখন জামাতের পতাকার তলে সমবেত হয়েছেন। এই যে রাজনীতির চেহারা, এই চেহারা বদলায় নাই, ফলে নতুন বাংলাদেশ 2.4 আসলে তৈরি হয় না, এটা তৈরি হবে না, এইভাবে হয় না। আচ্ছা, তাহলে কি ওই গুপ্ত ইউনূস সাহেবের হাতে আরো হবে না? এটা বোঝা উচিত ছিল যে ইউনূস সাহেব 2.4 টোর দিতে পারবেন না। উনি দিয়েছেন নোবেলিয়া। তাহলে কি গুপ্ত থেকে এতদিন বিএনপির পারপাসে সার্ভ করলেন? কারণ ডক্টর আব্দুল লতিফ, আপনার মনে আছে, আমি হয়তো আপনাকেও হয়তো আমি এই প্রশ্ন করেছি আগে, আমি হয়তো একটু প্রশ্ন করি আপনাকে, হয়তো আগেও এই প্রশ্নটা আমি করেছি যে যখন খলিলুর রহমান বিদেশে যান বা বিভিন্ন আলোচনা করে, তখন তাকে জিজ্ঞাসা, মানে ফিরে এসে বলেন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। কি বিষয় যে আলোচনা হয় সেটা আমরা কখনোই জানতে পারি না এই বিদেশে গিয়ে। তো আসলে কি এইটা ধারণা করার সুযোগ আছে কিনা যে তিনি আসলে সেই পারপাসে সার্ভ করেছেন, ফলে একটা ডিলের অংশ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী?
এটা আমরা জানি না। উনি যদি এটা করে থাকেন তাহলে ডক্টর ইউনূস একই পারপাস সার্ভ করেছেন, তাহলে তো অনেক প্রশ্ন উঠবে। হুম, আলোচনায় কিন্তু আছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, মনে হয় তেমনটা হতে পারে? হলে আমার কাছে আসা যায় না। আপন কর্মফল, আপন কর্মফল যারা কর্ম করবে তারা ভুগবে, আমাদের কি? আমাদের তো অনেক কিছু বটেই, আমাদের সরকার, আমাদের না, আমাদের কিছু না। আমাদের হাতে ভোট আছে, 5 বছর পর আমরা আবার ভোট পাবো। ভোট পেলে আমরা ভোট দিব। হুম, নাকের কাছে শফিকুর রহমান নিঃশ্বাস ফেলছেন, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন শফিকুর রহমান। সোজা হবে না যদি উল্টাপাল্টা কিছু করে। আচ্ছা, এই মানে বিরোধী পক্ষে আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি, যদি বিএনপি সরকার ব্যর্থ হয় তাহলে জামাত ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশে কেউ আর থাকবে না, অতএব জামাত ইসলাম সরকার গঠন করবে। হুম, কিন্তু সফল মানে বিএনপি সরকার সফল হবে কিনা সেটি নিশ্চয়ই দেখার বিষয়, কিন্তু এখনই রাস্তায় আন্দোলন আছে, বিক্ষোভ আছে, এবং তারা ছায়া মন্ত্রিসভা গঠিত করবে বা ছায়া সরকার তারা একটা গঠন করার কথা বলছে। সহজ হবে বিএনপির জন্য আসলে সরকার পরিচালনা? সরকারের জন্য কখনো কিছু সহজ হয়? আওয়ামী লীগের জন্য সহজ ছিল, এরশাদের জন্য সহজ ছিল। সরকারের কাজ তো কোনোদিন সহজ না, এটা সবচেয়ে কঠিন। কারণ তাকে একদিকে জনগণকে খুশি করতে হয়, আরেকদিকে বিরোধীদের উৎপাত সহ্য করতে হয়। বিরোধীরা ভালো হলে পরে সরকারের কাজটা একটু বেটার হয়। বিরোধীরা যদি ভালো না হয় তাহলে সরকারকে অনেক দিক সামলাতে হয়। সরকারের কাজ তো সহজ না। জি, বিরোধীরা কেমন হবে বলে মনে হয় আপনার? বিরোধী নেতা আমরা দেখলাম শফিকুর রহমান, উপনেতা আছেন ডাক্তার তাহের, এবং এনসিপির নাহিদ ইসলাম হচ্ছেন হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ। আপনার কি মনে হয় কেমন হলো বিরোধী দলের? জামাত ইসলামের সদস্যদের ব্যবহার ভালো। ওনারা আপনার সাথে বা কারোর সাথে সামনাসামনি কোনো দুর্ব্যবহারজনক মানে দুর্ব্যবহার করেন না। ওনারা মানুষকে কোনো ধরনের অপমানজনক বা অসম্মানজনক কথাবার্তা কম বলেন। ফলে আমার ধারণা যে সংসদে এই বিরোধী দল অনেক ভালো ভাষায় কথা বলবে, এটা আমার ধারণা। কারণ তারা এক ধরনের ইসলামী আচরণ মেনে চলেন। তাদের রাজনীতিতে যতই যা থাকুক না কেন, সামনাসামনি আচরণে তারা খুবই পলিশড এক ধরনের বিহেভিয়ার তারা করেন। ফলে সংসদে নিশ্চয়ই তারা সেটা করবেন। উৎসারটনা, গীবত গাওয়া, আজে বাজে কথা বলা, বাপ মা তুলে কথা বলা, এগুলো নিশ্চয়ই বন্ধ হবে। আগের সংসদগুলিতে আমরা দেখেছি অমুকের বাপ কি ছিল, তমুকের চাচা কি ছিল, এই নিয়ে চলতো সমালোচনা, তাই না? এগুলো হয়তো বন্ধ হবে আর কি। আমার ধারণা যে এই বিরোধী দল আগের বিরোধী দলের ভাষায় কথা বলবে না, বা অপর বিরোধী দলের ভাষায় কথা বলবে না। আচ্ছা, মানে বিরোধী দলও ভালো হবে বলে মনে করছেন? জামাতের বিরোধী দল ভালো হবে না, আমি বলেছি বিরোধী দলের আচরণ ভালো হবে। আচরণ, সংসদের আচরণ ভালো হবে। সংসদের বিরোধী দলের ভালো মন্দের কিছু নাই। বিরোধী দল বিরোধী করবে, বিরোধী দল তার নিশ্চয় পক্ষে থাকবে না। বিরোধী দল বিরোধ করবে, কিন্তু সেই বিরোধের ভাষা ভালো হবে বলে আমার বিশ্বাস। তারা যে মানে দুপুরে সকালে বললেন যে তারা আসলে শপথ নেবেন না, কোনো শপথই নেবেন না যদি সংস্কার কমিশনে বিএনপি না নেয়, শপথ না নেয়, কিন্তু দুপুরে গিয়ে আবার শপথ নিলেন। এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হলো? কারণ তারা বুঝতে পেরেছেন যে শপথটা নিতে হবে, না নিলে পরে এই শপথ নেওয়ার বিষয়টা আরো পিছিয়ে যাবে এবং তারা এক ধরনের অ্যাডভান্টেজ হারাবেন। অতএব তারা আগে শপথটা নিয়ে নিয়েছেন, এখন তারা মাঝে মাঝে সংসদে যাবেন, আবার মাঝে মাঝে রাস্তায় আন্দোলন করবেন। এটা আমার ধারণা। আচ্ছা, মানে প্রধানমন্ত্রী হিসেবে কেমন হবেন সেটি তো এখনো বলার সুযোগ নেই, আপনি বলছিলেন, কিন্তু তার প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন তাদেরকে আপনার আসলে কিভাবে, তাদেরকে এদেরকেও তো আমরা কি আগের থেকে সবাইকে চিনি? তা তো না। এরাও একটা তরুণ দল। তো সেই তরুণ দলের মধ্যে ধরেন উপদেষ্টাদের আমি কয়েকজনকে চিনি, হয়তো অর্ধেককে চিনি। এই অর্ধেক প্রমিজিং তরুণ, তাদের পোশাক আশাক ব্যবহার মার্জিত, তারা শিক্ষিত, তাদের অনেকেরই বিদেশে শিক্ষা আছে, কেউ ভালো চিকিৎসা বিদ্যালয় থেকে পাশ করেছেন যেমন ডাক্তার জাহিদ, তার আবার একটা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষমতা রয়েছে। এইরকম কিছু কিছু মানুষ আছে যাদের ব্যাপারে সরাসরি বড় অভিযোগ নাই। এখন দেখতে হবে যে তারা কি উপদেশ দেন, কিভাবে তারা প্রধানমন্ত্রীকে সাহায্য করেন, এটা দেখে তারপরে বোঝা যাবে। আমরা অতীতে দেখেছি যে উপদেষ্টাদের অনেকে উপদেশ দিতে গিয়ে ব্যর্থ হন, কিংবা তাদের উপদেশ গ্রহণ করার পরে এক ধরনের সমস্যা তৈরি হয়। এইগুলো আমরা দেখতে থাকবো এবং দেখে আমরা বিচার করতে পারবো যে এই উপদেষ্টা মন্ডলী কতটুকু ফাংশনাল, কতটুকু সম্ভাবনা আছে তাদের, বা কতটুকু তারা সঠিকভাবে পরামর্শ দিতে পারছেন। আর মন্ত্রী যারা বলেন তাদের তো আমরা একইভাবেই, তরুণ মন্ত্রী যারা তাদেরকে চিনি না। মিলন সাহেবকে আমরা অতীতে দেখেছি ভালো ফাংশন করেছিলেন একজন শিক্ষামন্ত্রী হিসেবে। এইবার যদি মিলন সাহেব আগের মতো বা তার চেয়েও ভালো করতে পারেন। সালাউদ্দিন সাহেবের পুরনো অভিজ্ঞতা রয়েছে জনপ্রশাসনে, অতএব তিনি হয়তো স্বরাষ্ট্রতে ভালো করতে পারেন।
আর তার তো সব অভিজ্ঞতা আছে, তিনি নিজে অপহৃত হয়েছেন, গুম হয়েছেন, তাই না? তো অতএব তার প্রায় সকল অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় তিনি হয়তো একটা বেটার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন। এর বাইরে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ। তিনি যে মন্ত্রণালয় পেয়েছেন সেখানে তিনি যদি এক্সপার্টদের সাথে নিয়ে মন্ত্রণালয়টা চালান, খারাপ চালানোর কথা না। আরো যারা সিনিয়র মন্ত্রী আছেন তাদের ব্যাপারে আমরা অতীতের বিষয় জানি, খুব বেশি অভিযোগ ওয়ালা কোন সিনিয়র এইবার মন্ত্রিসভায় আসেন নাই, 2-1 জন এসেছেন। এবার আমরা দেখবো যে তারা আগের যে পরিবর্তিত হয়েছে। 2-1 কারা? নাম না বলি, আছেন, সবাই তাদেরকে চেনে। মানে ইদানিং আসলে সবই নাম না বলার একটা সংস্কৃতি, যখন প্রচারণা চলছে নাম বলবো না, এই জন্য শোনেন, নাম বলবো না কারণ এখনো তারা কোনো কিছু করেন নাই। অতীতে যা করেছেন সেটার জন্য তারা শাস্তি ভোগ করেছেন। 17 বছর ক্ষমতায় ছিলেন না, অনেকে জেলখানায় ছিলেন, তাই না? এখন তারা নতুন ভাবে আবার এসেছেন, নতুন ভাবে শুরু করলে যদি আমরা দেখি আগের মতো পারফরমেন্স করছে, তখন নাম কেন, তখন বংশের নাম সহ বলবো। মানে নাম আসলে এই যে যেমন ধরেন চলে গেলেন ফয়েজ আহমেদ তৈয়ব, তিনিও বললেন যে তিনি নাম বললে অনেকের সম্পর্কে বললে নাকি প্যান্ট খুলে যাবে, অন্তর্বাসও খুলে যাবে, এরকমও তার ওনারটা ভুল। উনি হুমকি ধমকি দিয়েছেন, বলে দিলে প্যান্ট খুলে যাবে। আমি যদি এরকম আপনাকে বলি যে আপনারটা বলে দিলে আপনার পিছনের দেয়াল ভেঙে পড়ে যাবে, এগুলো তো কোনো কথা না, এগুলো হচ্ছে হুমকি। আমরা তো কোনো হুমকি দিচ্ছি না, আমরা বলছি যে এখন তারা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছেন, এখনকার জিরো থেকে পারফরমেন্স বিচার করতে হবে। অতীতে তারা যা করেছেন সেটা প্রায়শ্চিত্ত করেছেন। তো আচ্ছা, 17 বছর পরে এসেছেন আবার, এই 17 বছর তো প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাদেরকে, 17 তো না আরো বেশি। তো এই যে এত বছর পরে আসলেন ক্ষমতায়, তো এইটা এখন আমরা দেখবো যে অতীতের স্বভাব, যারা অতীতে কিছু কিছু অভিযোগ ছিল তারা বদলে গিয়েছেন কিনা আমরা দেখবো। তবে এই মন্ত্রিসভা তো অধিকাংশ নতুন, তাদের তো পুরনো ব্যাগেজ নাই। নুরুল হক নূরের আমি কি বলবো, সে তো কোনদিন মন্ত্রী ছিল না, সংসদ সদস্য ছিল। জুনায়েদ সাকির কি বলবো, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, নূরকে চিনি, তারপরে ধরেন ববি হাজ্জাজকে চিনি। তো এদের সম্পর্কে তো আমার পুরনো ধারণা আছে, মানুষ হিসেবে ভালো, সুন্দর কথা বলে, তরুণ, শিক্ষিত, মার্জিত, সব ঠিক আছে। নূর যেমন অনেক প্রহৃত, অনেক মার খেয়েছে জীবন, এগুলা জানি। কিন্তু সে এখন প্রভাস মন্ত্রী কিরকম হবে এটা তো কাজ করার আগে তো বোঝা যাবে না। জি, সেটাই, অনেক মার খেয়েছেন। তার শেষ মার খাওয়াটা যে সেনাবাহিনীর হাতে মার খেলো, তখন জানলাম যে নাকি রিপোর্ট দেবে, একটা প্রতিবেদন দেবে, সেটাও আর কোনোদিনও হলো না, সেই বিষয়ে জানাও গেল না। যাই হোক, এই সরকারের আমি মানে নতুন সরকারের আমরা একটা ইউনূস সাহেবের অনেক কিছু জানা যাবে না, অথবা জানা যাবে। ইউনূস সাহেব তো আসলে গিয়েছেন, এটা তো বিরাট আনন্দ। এই সরকার ইউনূস সাহেবের সরকারের চেয়ে অনেক ভালো হবে, এই ব্যাপারে আমার একটা বিশ্বাস আছে আর কি। আচ্ছা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটু প্রশ্ন করতে চাই, গণমাধ্যমের কর্মী হিসাবে কি মনে হয় আপনার, যে সামনের গণমাধ্যমে কি একটু, যেমন আমরা গণমাধ্যমে যে মানে তেলবাজ একটা দেখা সব সময় গেছে, সেখানে এটা কি এখনই শুরু হয়ে যায় নাই? আপনি তো দেখতেই পাচ্ছেন শুরু হয়েছে। কারণ গণমাধ্যম মানুষ চালায়, এইসব মানুষদের নানান ধরনের ধান্দা থাকে, এইসব মানুষদের নানান কিছু হওয়ার স্বপ্ন থাকে। আপনি যতই মোজাম্মেল বাবুকে আটকে রাখেন জেলখানায়, নতুন মোজাম্মেল বাবু তৈরি হওয়ার স্বপ্ন বহু মানুষের মধ্যে আছে। ফলে এইগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তারেক রহমানকে নিজেকেই, এইগুলি নিয়ন্ত্রণ করতে হবে দলের মাধ্যমে। এইগুলি উনি গণমাধ্যমের উপর হাত দিয়ে নিয়ন্ত্রণ করার কিছু নাই, কারণ গণমাধ্যমে এরকম বহু উচ্চাভিলাষী সাংবাদিক আছে। এখনই ওনার প্রথম বিদেশ সফরে কারা কারা যাবে আপনি দেখেন, গিয়ে দৌড় শুরু হয়ে গিয়েছে। গণমাধ্যম কি বাংলাদেশের বাইরে কিছু, বা গণমাধ্যমের সাংবাদিকরা কি বাংলাদেশের বাইরে অন্য কোনো প্রজাতি? তা তো নয়। যেমন এই সরকারের বহু গণমাধ্যম দখল হয়েছে, বহু গণমাধ্যমে গিয়ে বিএনপি বা জামাতের লোকেরা বসেও পড়েছে। জি জি, সেটা তো এই ইউনূস সরকারের সময় তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান গান আছে না, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই নিয়তির খেলা। এই পলিটিক্সের খেলা এরকম, একজন বের হয়ে যায় দখল থেকে, আরেকজন গিয়ে দখল করে, স্বভাব তো বদলায় না। জি, তবে এই দখলদারি আওয়ামী লীগ খুব ভালোভাবে শিখিয়ে গিয়েছে, দখলদারিত্বের কোচিং আওয়ামী লীগে দিয়েছে। হ্যাঁ, শিক্ষক হিসেবে আওয়ামী লীগ ভালো ছিল, ছাত্র হিসেবে এখন কেমন সেটি দেখবার। শিক্ষক হিসেবে আওয়ামী লীগ ভালো ছিল, কিন্তু যে স্কুলটা খুলেছিল সেই স্কুলটা টোটালি করাপ্ট ছিল। বলে যাদেরকে পড়িয়েছে সব শিক্ষকেরই 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই, যদিও আনিস আলমগীর এখনো জেলেই আছেন। মানে সেখান থেকে মনে হয় সামনের দিনে আমার ধারণা রিজওয়ানা সাংবাদিকদের চেহারা ভুলে গিয়েছেন। ক্ষমতার গরম আছে তো একটা, ক্ষমতার গরমে উনি কে সাংবাদিক আর কে সাংবাদিক না সেটা ভুলে গিয়েছেন আর কি।
না হলে এই কথা উনি বলতে পারতেন না। এই কিছুদিন পরে ওনার ওই অন্ধত্ব দূর হবে, চোখের যে ক্ষমতার কালা চশমা ছিল সেটা খুলে যাবে, আবার উনি রাস্তায় দাঁড়িয়ে গাছ বাঁচানোর আন্দোলন করবেন, নদী বাঁচানোর আন্দোলন করবেন, তখন বোঝা যাবে। আর হয়তো উনি করবেন না, তাহলে আমরা বুঝবো না, হয়তো তখনও উনি নদীর পাড়ে গিয়ে ভেকুর উপর উঠে লাল গালিচা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, হতে পারে না? যেমন উনি খলিলুর রহমান আছেন। তারপরে সজীব ভুইয়া, আরো কারা কারা আপনার মনে নাই লাল গালিচা দিয়ে ভেকুর উপর উঠে দাঁড়িয়েছিল? হ্যাঁ, উনি তো ভেকু উপদেষ্টা। তো উনি যদি না বুঝেন, উনি না জানেন যে এই সরকারের সময় কোনো সাংবাদিক কখনো বন্দী হয় নাই, শাস্তি পায় নাই, এগুলা ওনাকে আর নতুন করে কি বোঝানো যাবে? এখন সামনের সরকারের সময় আপনার কি মনে হয় আনিস আলমগীরদের ভবিষ্যৎ, মানে আনিস আলমগীরের মতো সাংবাদিকদের কথা বলছি, ভবিষ্যৎ কেমন হতে পারে? এখনো জানি না, এই সদিচ্ছা প্রমাণিত হবে যদি আনিস আলমগীরের মতো যারা আটক রয়েছেন তাদেরকে এই সরকার মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন এবং তারপরে আইনের নিজস্ব প্রক্রিয়ায় তাদের নির্দোষ প্রমাণ করার সুযোগ দেন। তাদের নির্দোষিতা প্রমাণ করার এই সুযোগটা দেওয়াটা তো খুবই জরুরি, কেননা মামলাটা দায়ের করেছে আরেকটা সরকার। সরকার কেন আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করবে? উনি সরকারের বিরুদ্ধে কি করেছিলেন, তাই না? অতএব পুরো জিনিসটাই তো একটা অন্যায়। সে অন্যায়ের মধ্যে আনিস আলমগীরের পড়তে হয়েছে এবং এইটাই তো ইউনূস স্যারের কৃতিত্ব। উনি যে শান্তি পুরস্কার পেয়েছিলেন, উনি যে মানবাধিকারের পক্ষে অনেক কথা বলেছিলেন, এইগুলা উনি প্রমাণ করে ছেড়েছেন। তো উনি আসলে মানে কোন মানবাধিকার এবং কোন নোবেল, কোন শান্তি, এটা তো উনি প্রমাণ করেছেন। বাংলাদেশের রাস্তায় রাস্তায় মব হয়েছে, অশান্তি হয়েছে, আমরা তখন বুঝতে পেরেছি যে আগে অশান্তি, পরে শান্তি আনা যায়। অশান্তি না থাকলে শান্তি আসবে কি করে? দারিদ্র না থাকলে দারিদ্র জাদুঘরে যাবে কি করে, তাই না? অনেক গ্যাস না থাকলে আপনি গ্যাস শূন্য করবেন কি করে? অনেক বেকারত্ব না থাকলে আপনি বেকারত্ব শূন্য করবেন কি করে, তাই না? আগে তো এগুলো লাগবে, তারপর তো এগুলো শূন্য হবে, তাই না? উনি আগে এগুলো ভালো করে তৈরি করেছেন বাংলাদেশে। জি, কিন্তু এখন সেই তৈরি করা জায়গা থেকে তারেক রহমান কি আসলে সঠিক দিকে যেতে পারবেন বলে আপনি আস্থা রাখেন? মন্ত্রী পরিষদ যেমন ধরেন আপনি বলছিলেন মোজাম্মেল বাবুর কথাও বলছিলেন, তাদের একটা মোজাম্মেল বাবুর কথাটা বলেছি যে অনেকেই মোজাম্মেল বাবু হইতে চায়, ওনার আটকের ব্যাপারে বলি না। মোজাম্মেল বাবুরা যেমন প্রশ্ন নয় তেলের ড্রাম নিয়ে এসেছি করতো না, এখনো এরকম আছে, নতুন বাবুরা আছেন যারা প্রশ্ন নয় তেলের ড্রাম নিয়ে যাবেন। এবং উনি তো আমি তো তাকে চিনতাম ছোটবেলা থেকে, উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আমি বহুবার এই বিষয়ে তাদেরকে বলেছি যে আপনারা এটা কেন করেন, ওনারা হেসে উড়িয়ে দিয়েছেন। তো সেরকম সাংবাদিক কি এখন নাই? এখনো আছেন। কিন্তু যে তেলের ড্রাম নিয়ে গেছেন বলে খুনের মামলায় আটক হয়ে থাকবেন, এই বাস্তবতার কি পরিবর্তন হবে সামনের সরকার আসলে? এখন এই বাস্তবতা পরিবর্তন হবে কি হবে না আমরা মামলা হওয়ার আগে পর্যন্ত বুঝবো না। মামলা না হইলে বুঝবো যে এটা পরিবর্তিত হলো, আর মামলা হয়ে গেলে বুঝবো পরিবর্তিত হয় নাই। মানে মামলা যা আছে আমি সেগুলোর কথা বলছি, অনেক তো মামলা আছে আনিস আলমগীর থেকে শুরু করে যেগুলি আছে এগুলার দায় দায়িত্ব, যেগুলি আছে এগুলার দায় দায়িত্ব বিএনপি কিভাবে নিবে আমি জানি না, আমি তো আর বিএনপির দলের মানুষ না। তবে এইগুলির দায় দায়িত্ব বিএনপি নিবে অথবা নিবে না, এটা বিএনপি কে ঠিক করতে হবে। যদি তারা মনে করে যে ভুয়া মামলাগুলি তারা সরিয়ে নিবে, আর যদি মনে করে যে ভুয়া মামলা সরিয়ে তারা আসল মামলা দিবে, সেটা দিতে পারে। কিন্তু কারণ আমার যদি সত্যিকারের প্রকৃত মামলা হয় তখন তো আর আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। নিশ্চয়ই। এখন তারা যদি মনে করে যে সকল ভুয়া মামলা প্রত্যাহার হবে এবং যার যা অভিযোগ সেই অনুযায়ী মামলা হবে, তাহলে তো এটা সুশাসন। জি, তবে এখন যারা আটক আছেন তাদের অধিকাংশই ভুয়া মামলায় আটক আছেন, যেমন শাকিল আর রূপা, এটা একটা অভিযোগ। আর মোজাম্মেল বাবু অসুস্থ মানুষ, ওনার একটা গুরুতর অসুখ আছে, সেরকম অসুখ নিয়ে ওনাকে আটকে না রেখে ওনাকে আমার ধারণা চিকিৎসার জন্য হলেও তাকে হাসপাতালে রাখা যেতে পারত, কারণ এই চিকিৎসাটা জরুরি তার। জি, মানে সেটাই, সবাই আসলে হত্যা মামলার আসামি বা হত্যা চেষ্টা মামলার আসামি হয়ে আছেন, তো সেজন্যই প্রশ্নটা করছিলাম যে সবাইকে তো হত্যা মামলা আসামি দিয়েছে, সাকিব আল হাসানও তো হত্যা মামলার আসামি, বিচারপতি খায়রুল হক হত্যা মামলার আসামি। জি, এখন এখানেই বিএনপি সরকার কি করে সেই বিষয়ে, মানে যেহেতু এইটাই তো বিএনপি সরকারের দেখার বিষয়, আমরা তো এগুলাই দেখবো বিএনপি সরকার কি করে না, তাই না? আমরা তো এই জিনিসগুলাই দেখবো। নিশ্চয়ই। এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন এটা বাটোয়ারার নির্বাচন, এখানে জামাতের অংশগ্রহণ এবং তারপর বিরোধিতা, এই প্রসঙ্গে তিনি বলছেন এটা যে বাটোয়ারা নির্বাচন এটা তো সবাই আগেই বুঝেছে। আমি আব্দুল নূর তুষার আমিই তো বলেছি যে বাটোয়ারা হচ্ছে, কারণ এনসিপি কেন জামাতের সাথে যাবে? এটা বাটোয়ারা না? নিজেরা বাটোয়ারা করে, অন্যরা বাটোয়ারা করে, তারপর সব বাটোয়ারা এক জায়গায় হয়ে একটা বাটোয়ারা নির্বাচন হলো। এটা যদি ওনারা বলেন, ওনাদের মুখে এটা মানায় না আর কি। এই বাটোয়ারাটা ওনাদের সামনে হয়েছে, তো সেটা উনি বলেছেন 30টা আসন নাকি 25টা আসন, যখন আসন নিয়ে দর কষাকষি হয়, এটা বাটোয়ারা না? উনি সত্য কথাই বলেছেন, কিন্তু বাটোয়ারাটা ওনাদের চোখের সামনেই হয়েছে।
জি। আর এই সরকার ওই যে অনেকেই বলেছেন যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে ফেরানোরও একটা ব্যবস্থা হতে পারে বা আওয়ামী লীগ ফিরতে পারে। মানে যখন প্রশ্ন করা হয়েছে তারেক রহমানকে, রয়টার্সে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানেরা আসলে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, তিনি আপত্তি করেন না। এদিকে সজীব অজের জয়ও আগ্রহ প্রকাশ করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সাথে কথা বলবেন, অবশ্যই কাজ করবেন এমনটি বলছেন। কি মনে হয় যে আসলে এরকম কি কোনো লক্ষণ, আভাস বা সম্ভাবনা কিছু দেখেন? এখনো পর্যন্ত দেখা যায় নাই, হয়তো যাবে। রাজনীতিতে তো শত্রু মিত্র পার্মানেন্ট না, স্বার্থ পার্মানেন্ট। রাজনীতিবিদরা দলের স্বার্থ, দেশের স্বার্থ বা ব্যক্তির স্বার্থ, যে কোনো একটা স্বার্থ দিয়ে পরিচালিত হয়। মহৎ রাজনীতিবিদ দেশের স্বার্থকে আগে রাখেন, আর দুষ্টু রাজনীতিবিদ ব্যক্তি স্বার্থকে আগে রাখেন। অতএব দেশের স্বার্থে যদি কোনো কিছু করতে হয় এবং সেটা যদি করেন বিএনপি, আমরা বিবেচনা করব যে ওনারা সেটা করলেন নাকি করলেন না। আচ্ছা, তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজনীয়তা তো বিএনপির নাই। আওয়ামী লীগকে তার সেই যোগ্যতা প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করা যায় না, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ চলে না। আওয়ামী লীগকে সেটা করতে পেরেছে, পারে নাই তো। অতএব আওয়ামী লীগের সঙ্গে কথা কেন বলতে হবে তার? এইটা তো আওয়ামী লীগকে আগে প্রমাণ করতে হবে, তাই না? জি। শেষের দিকে, শেষ প্রশ্নের দিকে একটু করি। আপনিও যে ডাক্তার জাহিদের কথা বলছিলেন, তিনি আমাদের টকশোর নিয়মিত বক্তা, নিয়মিত তার সাথে কথা হয়, তিনিও এখন ভালো উপদেষ্টা। ছেলে, অনেক জানে, পড়াশোনা করেন। জি। আপনিও কি কোনো সম্ভাবনা আছে আপনারও এরকম করে পদে যাবেন? না না, আমার কোনোদিনই মানে ক্ষমতার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল আপনাকে কাদের একটা গল্প বলি, আমি আপনাকে একটা গল্প বলি। এটা প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের গল্প। এই গল্পটি আমি তার এক ছাত্রের কাছ থেকে শুনেছি। তো